প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি অমর একুশে বইমেলায় খবরের কাগজ লেখক আড্ডায়। আপনাদের সাথে আছি আমি মুশতাক মুকুল। আর আমার সাথে আছেন এমন একজন অতিথি যিনি একাধারে কথাসাহিত্যিক, কবি, সম্পাদক, সংগঠক, আবৃত্তি শিল্পী এবং তিনি একজন সঙ্গীত শিল্পী ও শিক্ষাবিদ। আমার সাথে আছেন এ সময়ের বরেণ্য কথাসাহিত্যিক ঝর্ণা রহমান। চলুন কথা বলি তার সাথে, তার কাছে জানবো এবারের বইমেলা এবং তার লেখালেখি নিয়ে। ঝর্ণা রহমান, লেখক আড্ডায় আপনাকে স্বাগত। অনেক ধন্যবাদ। যে প্রথমেই জানতে চাই যে এবারের বইমেলা একটি ভিন্নতর প্রেক্ষাপটে বইমেলাটি পরিচালিত হচ্ছে এবং স্বল্পতম সময়ে, এবং আমরা দেখলাম যে ফেব্রুয়ারির শেষ সময়ে এসে বইমেলাটি শুরু হলো এবং মার্চের বইমেলা শেষ হতে হতে চলেছে। এই বইমেলাকে লেখক হিসেবে কিভাবে দেখছেন? ভিন্ন প্রেক্ষাপটে হচ্ছে এটা ঠিক। এই প্রেক্ষাপটটা সামাজিক, রাজনৈতিক সব দিক থেকেই, কারণ আমরা এখন একটি নতুন সরকারের যে সমাজে আছি, রাষ্ট্রে আছি, এবং তখন শুরু হলো নতুন সরকারের যে নতুন প্রধানমন্ত্রী তিনি এই বইমেলা উদ্বোধন করলেন এবং নির্বাচনের যে ব্যস্ততা থাকে, নির্বাচনের যে সমাজে একটা তোলপাড় অবস্থা সৃষ্টি হয়, সেই সময়টাতে হয়তো বইমেলা করলে বইমেলার ওই পরিবেশটা পাওয়া যেত না, এরকম ভাবনা করা হয়েছে, যে কারণে বইমেলাটাকে পিছিয়ে দেওয়া হলো। তবে আমার ভাবনা হচ্ছে, আমার নিজের চিন্তা হচ্ছে যে যখনকার যে জিনিস সেটা যদি তখনই করে তাহলে তার যে আবেদন, সেই আবেদনটি বজায় থাকে। এখন একটা বইমেলার জন্য অবশ্য নানান দিক ভাবতে হয়, যেখানে লেখকদের বই প্রকাশ হচ্ছে, কারা করছে, প্রকাশক প্রকাশ করছে, এবং প্রকাশকের এটা হচ্ছে ব্যবসা, এখানে তার লাভ ক্ষতির ব্যাপারটি দেখতে হয়। তাই কাজে যখন বইমেলা হবে তখন পাঠক এখানে আসবে কিনা, ক্রেতা এখানে আসতে পারবে কিনা, বই পুস্তক বিক্রি হবে কিনা, এই ব্যাপারটা মাথায় রাখা হয়। তো এখন লেখক হিসাবে আমি যেটা মনে করি যে লেখকদের একটা, আমাদের এক দেশের একটা সংস্কৃতি তৈরি হয়েছে যে বইমেলাকে সামনে রেখে লেখকরা বই প্রকাশের জন্য তারা প্রস্তুতি নিতে নেন। তো সেই জন্য লেখকদের এটা খুব একটা আগ্রহের সময়। কিন্তু গত 2 বছর 3 বছর, আমি বলবো 4 বছরই, মানে করোনা কাল থেকে শুরু করে এই পর্যন্ত নানাভাবে আমাদের সময়টা একটু বিরূপ যাচ্ছে। অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে অনেক লেখকের জন্য আগ্রহ হারিয়ে যাচ্ছে, আশা হচ্ছে না। যে আপনি যেটা বলছেন যে এই যে পরিবেশগত একটি পরিবর্তন এবং মানুষের যে, আমাদের বিশেষ করে এই কয়েক বছর ধরে আমরা দেখছি যে মনোজগতে একটি পরিবর্তন হয়েছে এবং সাংস্কৃতিক একটি পরিবর্তন, এবং তারই ধারাবাহিকতার ফল কিন্তু এবারের বইমেলা। এবং এটি যে নতুন কিছু সেরকম কিছু না, এটা ধারাবাহিক ফল। এটা শুধু টাইমটা পাল্টেছে, বরঞ্চ আমার কাছে মনে হয় যে এখন ঈদের পরে এই মেলাটাকে যদি 14 এপ্রিল পর্যন্ত এটাকে বৃদ্ধি করা যেত, তাহলে মানুষ কিন্তু ঈদের পরে একটা যে নববর্ষকে কেন্দ্র করে যে আমাদের দেশে, আমাদের মনের মধ্যে একটা উৎসবের আমেজ তৈরি হয়, সেটার সাথে কিন্তু বইমেলাটা যুক্ত হয়ে যেতে পারত। যখন আমরা বই পাণ্ডুলিপির জন্য প্রকাশকদের বলেছি, এবং বেশিরভাগ প্রকাশকই দেখা যায় যে তারা অনাগ্রহ প্রকাশ করছেন, বলেছেন যে আমাদের খুব সমস্যা। 21-এর চেতনাকে প্রকাশকরা এটাকে বিকশিত হওয়ার একটা পথ করে দেন তারা যখন এটা বইমেলাটা করেন বা বই প্রকাশ করেন। আবার বই প্রকাশ করে পাঠকদের আনা এবং পাঠকের কাছে সেই বই চলে যাওয়া, লেখকদের লেখা, সব কিছুর কিন্তু একটা পারস্পরিক সম্পর্ক আছে। একটাকে ছেড়ে আমরা আরেকটাকে কিন্তু এটাকে আলাদা করে মূল্যায়ন করতে পারবো না। দেখা যায় লেখকের লেখা, লেখকের মনোজগতে প্রভাব পড়েছে। তারা হয় বেশি লিখেছেন এই সময়ের ঘটনাবলী নিয়ে, আর নয়তো কম লিখেছেন। কারো কারো মনে এত বেশি প্রভাব পড়েছে যে লেখা আসেনি, স্তব্ধতা এসেছে, একটা স্থবিরতা এসেছে। আবার কেউ কেউ হয়তো অন্য ধরনের মনের মানুষ, তারা হয়তো পরিবর্তন যেগুলো হচ্ছে, যা কিছু ঘটনা ঘটছে সেগুলো নিয়েই বেশি লিখতে পারছেন। কিন্তু লিখলেই তো হবে না, সেই সমস্ত বই তো প্রকাশ করতে হবে। আপনি বলছিলেন এবং আমাদের কথায় আসছিল যে 21-এর চেতনার কথা এবং সংস্কৃতির কথা। যে 21-এর চেতনার বিষয়টি যেহেতু 21-এর বইমেলার সাথে পারস্পরিক সম্পর্কিত, এই 21-এর চেতনাকে লালন করে আপনিও আসেন দীর্ঘদিন থেকে। বইমেলায় প্রথম আসার স্মৃতি কি মনে পড়ে?
না, সেভাবে আমার মনে নেই, কিন্তু আমি যতদিন ধরে লেখালেখি করি এবং আমি শহরবাসী ঢাকাবাসী হয়েছি, ততদিন ধরে আমি বইমেলায় আসি। এবং বিশেষ করে ২১শে ফেব্রুয়ারির স্মৃতিটা তো আমাকে খুব বেশি নাড়া দেয়। আমি একটা কলেজে পড়াতাম, আমি অবসর গ্রহণ করেছি। আমাদের কলেজেও ২১শে ফেব্রুয়ারির প্রোগ্রাম থাকতো এবং সেই অনুষ্ঠান শেষ করে আমি অন্য কাউকে না পেলে আমি একা চলে আসতাম, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে তারপরে হেঁটে বইমেলায় আসতাম। এবং সেই বইমেলা যে কি মুখর বইমেলা, এবং অনেক আগের বইমেলা, যখন নাকি বাংলা একাডেমির মধ্যেই সীমাবদ্ধ ছিল। তখনকার বইমেলার আবার অন্য রূপ ছিল। তখন এই রাস্তার মধ্যে অনেক নানান রকম আবৃত্তির ক্যাসেটের অ্যালবামও দোকান, পাওয়া যেত। হ্যাঁ ক্যাসেটের দোকান, সেখানে আবৃত্তি বাজছে, খাবারের দোকান, ফুটপাতে বসতো চুড়ি ফিতা ইত্যাদি, মাঝখানে আইল্যান্ডটা ছিল, সেখানে সব দুই দিকে পা দুলিয়ে বসে আড্ডা দিচ্ছে, বাদাম খাচ্ছে, ফুল বিক্রি করছে, ফুল দিচ্ছে, মানে পুরোটা মিলিয়ে একটা উৎসব। এবং এই উৎসবের সাথে জ্ঞান, মেধা, আমাদের ২১শে চেতনা আর আমাদের সংস্কৃতির সব কিছুর একটা মেলবন্ধন একটা ছিল। এখন পরবর্তী সময়ে মেলা প্রসারিত হয়েছে, প্রসারিত হওয়ার দাবিও সবারই ছিল, কারণ এইটুকু জায়গায় প্রতি বছরই প্রকাশক বাড়ে এবং মানুষও বাড়ে, ঢাকা শহরেও লোক বাড়ছে, সবারই একটা আগ্রহ থাকে বই মেলাতে আসা। এই আগ্রহটা কেন থাকে? সবাই কিন্তু বই কেনে না, হ্যাঁ, কিন্তু তারপরেও আসে। কিছু আসে বই কিনতে, কিছু আসে এই চেতনার সাথে একত্রিত হতে। যেমন একদল আসে এখানে, সেই যে আলোচনা হচ্ছে মঞ্চে, প্রতিদিন কিন্তু সেমিনার হয়, প্রচণ্ড ভালো ভালো বিষয় নিয়ে সেমিনার হয়, ওইগুলি শোনার জন্য, ওগুলো বসে তারা শোনেন। একদল শ্রোতা আছে, তারা আসেন। কাজে নানান ভাবে ২১ কিন্তু আমাদের মনের সাথে, ২১-এর চেতনা যুক্ত হয়ে আছে এবং তার সাথে এই বইমেলা অঙ্গাঙ্গিভাবে যুক্ত হয়ে আছে। এর সাথে কিন্তু বেচা বিক্রির সম্পর্ক নাই, এর সাথে ২১-এর চেতনা, এর সাথে বই, জ্ঞান, বিদ্যা, মেধা, সংস্কৃতি, শিক্ষা, এগুলোর বিষয় আছে, এগুলো জড়িয়ে থাকে। তারপরে লেখক বলছি বাংলা একাডেমি করে, কি চমৎকার, সেখানে বসে বসে শুনতে কত ভালো লাগে। তো ওখানে তো বেচা বিক্রি নাই, তাই না? নিশ্চয়ই। ঝর্ণা রহমান, আপনার সাথে কথা বলছিলাম ২১শে চেতনা নিয়ে এবং বইমেলা নিয়ে। যদি আপনার লেখালেখি নিয়ে এবার কথা বলতে চাই, যে আপনি তো কথা সাহিত্যে অসাধারণ কাজ করেছেন এবং অনেক বই পাঠকপ্রিয়তা পেয়েছে আপনার, এবং সেই সাথে সেই জন্য আপনি কথা সাহিত্যে বাংলা একাডেমি পুরস্কারও পেয়েছেন। এখন পর্যন্ত ৭০-এর বেশি বই আপনার প্রকাশিত হয়েছে। যদি আবার আলাদা করে দেখি আপনাকে, আপনি কবি হিসেবেও কিন্তু শক্তিমান কবি হিসেবে নিজের অবস্থান তৈরি করেছেন, সম্পাদক হিসেবেও। সব কিছুর পরেও কথা সাহিত্যিক পরিচয় দিতে আপনি কেন স্বাচ্ছন্দ্য বোধ করেন? দেখো, আমি অনেক আগে থেকে, আমার তো বয়স হয়েছে অনেক অনেক আগে, অনেক বিগত শতাব্দী থেকে আমি লিখি। এখন তো ২০০০, হ্যাঁ, ১৯৮০ থেকে আমার লেখা, বা তারও আগে থেকে ৭৮-৭৯ থেকে আমি আমার লেখা গল্প বের হয়। আমি গল্পেই কেন হলো, গল্পের পাশাপাশি কবিতাও আছে, কিন্তু গল্পে আমি বেশি নিজের কথাগুলো বলতে পারি। এই কারণে আমার মনে হয় কি, যে আমি ছোটবেলা থেকেই খুব সংগ্রামী জীবন যাপন করেছি এবং আমার যে পরিবার, সে পরিবার নানান রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছে এবং আমি বিভিন্ন জায়গায়, আমার বাবার বদলির চাকরি ছিল, এক এক সময় এক এক জায়গায় থেকেছি এবং মুক্তিযুদ্ধের আগের প্রায় ৫টা বছর আমি গ্রামে ছিলাম। তো ওই জীবনটা আমার জীবনে একটা অন্যতম সঞ্চয়। আমার খুব মানে জীবনকে দেখার দৃষ্টিটা খুব গভীর ছোটবেলা থেকে, এটা আমি টের পাই। এটা ১ নম্বর। আর ২ নম্বর হচ্ছে, অনেক ছোট থেকে আমি অনেক বই পড়েছি। আমার মায়ের এরকম তাক ভর্তি ভর্তি বই ছিল, বাংলা সাহিত্যের বিখ্যাত বিখ্যাত বই। তখন হয়তো সব বই বুঝতাম না, কিন্তু সব পড়ে ফেলতাম আমি। তো এত সাহিত্য পড়ার ফলে, মানে আমি শত শত বই পড়েছি, বলতে গেলে 7 থেকে এই 10 পর্যন্ত আমি শত শত বই পড়েছি এবং আমার একটা অভ্যাস ছিল, যেই বইটা পড়বো সেটার তালিকা করা। হ্যাঁ, আমার কাছে এখনও সেই তালিকা আছে। তো এই ২টা জিনিস, একটা হচ্ছে সাহিত্য পাঠ, আর ২ হচ্ছে আমার যে জীবন অভিজ্ঞতা, জীবন থেকে। হ্যাঁ, জীবন অভিজ্ঞতা। এই যে প্রকৃতি দেখতাম, মানুষের জীবন দেখতাম, সংগ্রাম দেখতাম, এই 2টা জিনিস মিলে আমার ভিতরে বোধ জাগিয়েছে যে এরকম করে আমিও লিখতে পারি। তো তখন থেকে আমার গল্প লেখার শুরু। আমার স্কুলের খাতায় গল্প লিখতাম, আমার রাফ খাতায় গল্প লিখতাম।
তো এইভাবে আর কি এই যে গল্পটিকে- গল্পকে আপনি যে চরিত্রগুলো রচনা করছেন এবং এক একটি চরিত্র জীবন্ত হয়ে উঠছে কখনো কল্পনার চরিত্রগুলো, এবং সেখানে বাস্তবতারও আমরা দেখি অনেক ক্ষেত্রে, বিশেষ করে মুক্তিযুদ্ধের কথা আপনি বলছেন, এবং মুক্তিযুদ্ধ তো আপনার জীবনে ব্যাপক একটি প্রভাব ফেলেছে, এবং সেই মুক্তিযুদ্ধের কিন্তু চেতনায় আপনি লিখে চলেছেন। সেই দায়বদ্ধতার জায়গা থেকে আপনার লেখার মধ্যে আমরা মুক্তিযুদ্ধকে পাই, স্বাধীনতাকে পাই, দেশকে পাই, প্রেমকে পাই, প্রকৃতিকে পাই। তো এই যে জীবনের যে বাস্তবতা চরিত্রের ক্ষেত্রে এবং আবার কল্পনায়, এটার কিভাবে রেশটা টানেন আপনি? এটা রাশ টানতে হয় না, এটা আমাকে নিয়ে চলে যখন কল্পনা, যখন আমার প্রকৃতি দেখি, পরিবেশ দেখি, মানুষের মনের বিভিন্ন আবেগ, মুক্তিযুদ্ধ বলি, স্বাধীনতা বলি, ভাষা আন্দোলন বলি, এবং আরও অন্যান্য ঘটনা যেগুলো আমাদের জনজীবনকে প্রভাবিত করে, এগুলি যে একটা আবেগ সৃষ্টি করে মনের মধ্যে, সেগুলো কিন্তু কবিতার মধ্য দিয়ে প্রকাশিত হয়। দুঃখ বলো, কষ্ট বলো, সুখ বলো, এগুলো কিন্তু কবিতার ভিতর দিয়ে প্রকাশিত হয়। এবং কবিতায় যেভাবে বলা যায় সেটা কিন্তু গদ্যে বলা যায় না। গদ্যে বললে তার রস একরকম, কবিতায় বললে তার রস আরেক রকম। যখন কোনো দুঃখের ঘটনা ঘটে, খুব গভীর দুঃখের ঘটনা ঘটে, ধরো এখনকার সময় অনেক এমন এমন কিছু ঘটছে সমাজে যেগুলো নাকি আমরা গদ্যে প্রকাশ করতে পারবো না, কিন্তু সেগুলো কবিতায় অনেক তীক্ষ্ণভাবে, অনেক তীব্রভাবে প্রকাশ করা যায়। কারণ কবিতা তো কবিতার মধ্যে যেমন সংকেত থাকে, যেমন রূপক থাকে, সেগুলো একের ভিতরে বহু অর্থ এবং বহু বহু কৌণিক তার একটা অর্থ বেরিয়ে আসে। সেই জন্য যেটা আমার কবিতায় আসে আমি কবিতাকে করতে দিই, আর যেটা আমার গল্পে আসে সেটা আমি গল্পে করতে দিই। দুটার সাথে আমার দ্বন্দ্বও লাগে না, দুটার রাসও আমার টেনে ধরতে হয় না। তবে হ্যাঁ, একটা জিনিস ঘটে, সেটা হচ্ছে আমি মূলত কথা সাহিত্যিক হলে হয় কি, অনেক গল্পের মধ্যে অনেক সময় কবিতা ঢুকে যায়, সেখানে আমাকে রাশ টানতে হয়। আবার কবিতা লিখতে গেলে তার মধ্যে গল্প ঢুকে যায়, সেখানে আমার রাশ টানতে হয়। এই দুইটা জায়গায় আমাকে রাশ টানতে হয়। তবে গল্পে যখন কাব্য থাকে সেটার কিন্তু আরেক ধরনের সৌন্দর্য, মাত্রা তৈরি করে। হ্যাঁ, আরেক মাত্রা। আবার কবিতায় যখন গল্প ঢুকে যায় থাকে, সেটাও আরেক ধরনের মাত্রা। তারপরেও খেয়াল রাখতে হবে যে যাতে এটা কবিতার যে বৈশিষ্ট্য সেটাকে যেন অতিক্রম করে না যায়, বা গল্পের যে বৈশিষ্ট্য সেটাকে যেন অতিক্রম করে না জি, যায়। এই যে গল্পের চরিত্রের কথা বলছিলাম, যখন একটি চরিত্র নির্মাণ করেন, আমরা দেখি যে আপনার অসাধারণ অনেকগুলো চরিত্র আছে, সেই চরিত্র যখন নির্মাণ করেন তখন কি ঝর্ণা রহমান সেই চরিত্রকে আশ্রয় নেন, মানে তিনিই কি সেই চরিত্র হয়ে যান, নাকি চরিত্র ঝর্ণা রহমানকে ভর করে, কোনটি? এটা এটা ঠিক এইভাবে সূত্র করে বলা যাবে না। একজন পুরুষ লেখকও কিন্তু নারী হয়ে লেখেন। জি। হ্যাঁ, তখন তিনি নারী চরিত্র হন। আবার একজন নারী চরিত্র পুরুষ হয়ে লেখেন, তখন তিনি পুরুষ চরিত্র হন। আসলে আমার মনে হয় যে একজন লেখক যেই চরিত্রটা সৃজন করেন, সেটা হোক শিশু, জি। সেটা হোক বৃদ্ধ, সেটা হোক নারী, সেটা হোক পুরুষ, সেটা হোক ভদ্রলোক, সেটা হোক একেবারে কি বলে এটা, পতিতা বা পতিত সমাজের মানুষ, তার ভিতরে লেখক প্রবেশ করেন, এবং লেখক প্রবেশ করে লেখককে ওই চরিত্রটা হতে হয়। ধারণ তাহলে করেন। হ্যাঁ, ওই চরিত্রটাকে ধারণ করতে হয়, লেখককে নিজে ওই চরিত্র হয়ে, তাহলে সে জীবন্ত চরিত্র সৃষ্টি করতে পারবে। এবং এই ক্ষেত্রে হয় কি, যে অনেক সময় যে লেখকের, তুমি যে প্রশ্নটা করলে যে আপনিই কি থাকেন নাকি, তো লেখকের জীবনের অনেক অভিজ্ঞতা ছাড়া কিন্তু হয় না। একটা ঝিনুকের ভিতরে যখন মুক্ত তৈরি হয়, তখন কিন্তু এক কণা বালু বাইরে থেকে ঢোকে তার অন্ত্রের মধ্যে, হ্যাঁ, ওইটুকু হলো মূল বীজ, ওটাকে ঢেকে দিচ্ছে ঝিনুক, তার রস দিয়ে ঢেকে দিতে দিতে ওটা মুক্ত হয়। তেমনি লেখকের মনের মধ্যেও একটা অভিজ্ঞতার বালুকণা থাকে, এবং ওটাকে তিনি তার কল্পনা দিয়ে, তার অভিজ্ঞতা দিয়ে, তার ভাষা বোধ দিয়ে, তার চিন্তা দিয়ে, শিক্ষা দিয়ে, সব কিছু দিয়ে ওখানে গল্পের আদল তৈরি করেন। তো কাজেই লেখকের অভিজ্ঞতাও থাকে। তো ব্যাপারটা হয় এই যে লেখকের অভিজ্ঞতা চরিত্রে যাচ্ছে, আবার অন্য মানুষের অভিজ্ঞতা লেখকের মধ্যে যাচ্ছে, সেটাও চরিত্র সৃজন করছে। এইভাবে আমার মনে হয় সব লেখকের মধ্যে এটা ঘটে আর জি। কি। তো ঝর্ণা রহমান, এবারের বইমেলা সম্পর্কে জানতে চাই যে এবারের বইমেলায় আপনার কতগুলো বই আসলো বা কতগুলো বই আসছে সে সম্পর্কে যদি আমরা জানতে চাই। না, এবারে বইমেলা আমার বেশি বই আসেনি। আমি ওই যে বললাম যে আমি খুব
সেনসিটিভ, বেশি স্পর্শকাতর। জি ফলে যখন নাকি পরিবেশ পরিস্থিতি এমন থাকে যে সুস্থভাবে চিন্তা করা যায় না, সেই অবস্থায় আমি খুব শক্ত হয়ে সব কিছু বাদ দিয়ে লিখতে বসতে পারি না। তো এগুলো আমার মধ্যে, আমার মনোজগতে খুব এটা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, যার ফলে আমার লেখার পরিমাণ এবার কম। আমার এ পর্যন্ত দুটো বই বেরিয়েছে। একটা বই হচ্ছে দক্ষিণমুখী ঘর নামে, এটি একটি কিশোর উপন্যাস। জি এটা ঝুমঝুমে প্রকাশন থেকে বেরিয়েছে। এটা এটার মধ্যে একটা ইতিবাচক জীবনের একটা বার্তা দেওয়া আছে, যাতে আজকের দিনের যারা তরুণ তরুণী, কিশোর কিশোরী, তারা যাতে সমস্ত ক্লেদ থেকে, গ্লানি থেকে, অসভ্যতা থেকে, অশ্লীলতা থেকে, নোংরামি থেকে, সব কিছু থেকে তারা মুক্ত হয়ে একটা সুন্দর জীবনের দিকে যেতে পারে। এবং কিছু কিছু তাদেরকে তাদের চোখ খুলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমাদের প্রকৃতি ধ্বংস হচ্ছে, আমাদের জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে, আমরা প্রাণীকে ভালোবাসি না, মানুষকে ভালোবাসি না, ভাষাকে ভালোবাসি না, কিন্তু এগুলো যে কি, আমাদের ঐতিহ্য কি, আমাদের ইতিহাস কি, আমাদের মুক্তিযুদ্ধ কি, এই জিনিসগুলো নিয়ে সেখানে একটা গল্প আনা হয়েছে। এবং ওই আখ্যানটাও খুব মজার, মানে জি এখানে এবং শুধু এই যে শিক্ষা কিশোর নাই। উপন্যাস আমরা বলি যে ভালো কিশোর উপন্যাসের আমাদের অনেক অভাব, এবং সেই সময়ে দায়বদ্ধতার জায়গা থেকে এরকম একটি উপন্যাস নিশ্চয়ই কিশোরদের হ্যাঁ, এই দায়বদ্ধতা আমার আছে, কারণ জি। যেহেতু আমি সারা জীবন শিক্ষকতা করেছি, ৩৫ বছর আমি শিক্ষকতা করেছি, আমি ছাত্রছাত্রীদের নিয়ে ছিলাম। এবং একজন শিক্ষকের যখন চাকরি শেষ হয়ে যায়, তখনও কিন্তু তিনি শিক্ষকই থাকেন। এবং সেই সেই দিক থেকে, সেই অবস্থা থেকেই কিন্তু আমার সবসময় মনে হয় যে ছেলেমেয়েরা মানুষ হোক, তাদের মনোজগৎ সুন্দর হোক, তাদের ভাবনাগুলো ভালো হোক, তারা আগামী পৃথিবীকে আরো সুন্দর করে গড়ে তুলুক। এবং ওই দায়বদ্ধতা থেকেই এই বইটি বইটি লেখা। লেখা। জি ঝর্ণা রহমান, আমরা জানি যে আপনি তো আরেকটা বইয়ের কথা বলি, তুমি জি বলেছো। আমি বলছি আচ্ছা। ঝর্ণা রহমান, আরেকটু যদি বলি যে আপনি তো গানেরও মানুষ, এবং সেটি আমরা আপনার গান যেমন আমরা শুনি, তেমনি আপনি গান নিয়েও লেখালেখি করেছেন, এবং এবার আপনার জাগৃতি থেকে আমার গানের মৌমাছিরা, হ্যাঁ, এই বইটি করার কেন এটা অনুপ্রেরণা আসলো বা এটা কেন না, করলেন? আমার একটা খুব প্রিয় বই। প্রিয় বই কেন, এটা হচ্ছে বলতে গেলে আমার আত্মজীবনীর একটা অংশ। জি কারণ আমার জীবনটা না এত বেশি বৈচিত্র্যপূর্ণ, এত বেশি ঘটনাবহুল, এত বেশি ঘাত প্রতিঘাতপূর্ণ, এত বেশি সংগ্রামী, যে আমার, মানুষ যেমন আত্মজীবনী লেখে, একটা বই লিখলো কিছুটা মোটা বা কিছুটা এরকম, আমার এরকম হবে না। আমি লিখতে গেলে আমার ভলিউম বাই ভলিউম আত্মজীবনী হয়ে যাবে। তো এটা হচ্ছে একটা দিকে ফোকাস করেছি, একটা দিকে আলো ফেলেছি আমি। সেটা হচ্ছে যে আমার যে গানের প্রতি যে প্রচণ্ড আগ্রহ, ছোটবেলা থেকে প্রচণ্ড আমি গান পছন্দ করতাম, ভীষণ ভালোবাসতাম এবং নিজেও গাইতাম। আর আমার একটা, বলতে গেলে বিধিদত্ত কণ্ঠ ছিল, আর একটা শক্তি ছিল যে যে কোনো গান দুই একবার শুনেই আমি কথা সুর সহ মনে রাখতে পারতাম। ফলে আমার স্মৃতিতে এখনো হাজার হাজার গান আছে, মানে কোনো খাতা কাগজ না দেখে আমি গেয়ে ফেলতে পারি। আমি সারা জীবন অনেক গান গেয়েছি। আমি বাংলাদেশ বেতারের নিয়মিত শিল্পী, আধুনিক গানের শিল্পী, নজরুল সঙ্গীতের শিল্পী, বাংলাদেশ টেলিভিশনের শিল্পী, অন্যান্য টিভিতেও আমি গেয়েছি। জি কিন্তু আমি সেই অর্থে শিল্পী না। কারণ শিল্পী হতে হলে যে সাধনা, যে পরিশ্রম, যে পরিবেশ, ওগুলো আমি পাইনি। আমার অনেক ছোটবেলা থেকে আমাকে সংসার জীবনে ঢুকতে হয়েছে, তারপরে লেখাপড়া করেছি, পাইনি। যে কারণে আমার ভিতরে ওই একটা হাহাকার রয়ে গেছে, একটা স্বপ্নভঙ্গের বেদনা রয়ে গেছে। সেজন্য আমি কিন্তু সঙ্গীত জীবন বলিনি, আমি বলেছি আমার গানের মৌমাছিরা গান জীবনের গল্প। হ্যাঁ, এই গল্পগুলো এটা ঠিক একটা গল্পের বইয়ের মতনই। এখানে শিরোনাম দিয়ে আলাদা আলাদা করা আছে, এবং প্রত্যেকটা শিরোনাম ধরে পাঠক বই যে কোনো জায়গা থেকে খুলে পড়লে ওটা ভালো লাগবে। একজনের জীবনও জানা যাবে, তার মধ্যে মানে গান নিয়ে তার কি কি ঘটেছে, এবং সেই সময়ের সময়, সমাজ, পরিবেশ, সংস্কৃতি, পারিবারিক আবহ, ওই সবকিছু সময় উঠে সবকিছু এসেছে উঠে এসেছে ওখানে। জি এবং আপনি তো মুক্তিযুদ্ধ নিয়ে অনেক লিখেছেন, এবং মুক্তিযুদ্ধের প্রতি আপনার একটি আলাদা ভালোবাসা, আবেগের জায়গা রয়েছে, যেহেতু আপনি মুক্তিযুদ্ধকে সরাসরি দেখেছেন এবং লালন করেন হৃদয়ে। তো এবার কি মুক্তিযুদ্ধ নিয়ে কোনো বই আসছে না? নিশ্চয়ই, মুক্তিযুদ্ধ তো আমাদেরকে গড়ে দিয়েছে। জি মুক্তিযুদ্ধ আমাদের
আমাদের মানে মানুষের যেমন রক্তধারা থাকে, একটা বংশের রক্তধারা বাবা মায়ের, তেমন চেতনার রক্তধারা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ। তা আমি তখন 12 কি 13 বছর যখন মুক্তিযুদ্ধ হয় এবং আমি তখন গ্রামে ছিলাম, তো সেই সময়ে শহরের রূপগুলো দেখিনি কিন্তু সব জেনেছি। আর যে শরণার্থীদের যে ঢল, মানে ঢাকা শহর আক্রান্ত হয়েছে, মানুষ সব গ্রামে চলে এসেছে, সেই সমস্ত মানুষেরা তো আমাদের এখানে আছে। কিভাবে আমরা তাদেরকে খাইয়েছি দাইয়েছি, তখন চাকরি করা যায় না, টাকা নাই, পয়সা নাই, প্রচণ্ড অভাব, হ্যাঁ, ওগুলো আমরা দেখেছি। এই যে মুক্তিযুদ্ধ একেবারে প্রাণের মধ্যে আছে, বহু গল্প আমার লেখা আছে, বহু কবিতা লেখা আছে। তো এবার আমি যে কাজটি করেছি এটা আমার সময় লেগেছে অনেক, মানে পরিশ্রম সাধ্য কাজ। এটি প্রায় 2 বছর 3 বছর লেগেছে আমার। এটি হচ্ছে বাংলাদেশের কিছু নারী মুক্তিযোদ্ধা, সব না, সবাইকে পাওয়া যায় না, অনেকেই প্রয়াত হয়েছেন এবং তাদের আত্মীয় স্বজনের বা পরিবারের সদস্যের কাছ থেকেও জোগাড় করাও কঠিন হয়েছে। যারা বেঁচে আছেন বিশেষ করে, আর যারা প্রয়াত হয়েছেন, নারী মুক্তিযুদ্ধের স্মৃতি আমি কালেক্ট করেছি এবং সেগুলোকে সংকলিত করে সেগুলোকে নানানভাবে যাচাই বাছাই ইতিহাসের সাথে এগুলো দেখে তাদের পরিচয় দিয়ে সব কিছু মিলিয়ে একটা বড় বই হচ্ছে 71-এর দুর্নিবার নারী মুক্তিযোদ্ধা ও দুঃসহ স্মৃতি। এখানে আমি বলেছি যারা নাকি রণাঙ্গনে গিয়ে যুদ্ধ করেছেন, যারা নাকি ডাক্তার হিসাবে চিকিৎসা ক্যাম্পে ছিলেন, যারা ট্রেনিং দিয়েছেন, তারাই মুক্তিযোদ্ধা। আমরা মানে একটানা যদি সবাইকে মুক্তিযোদ্ধা বলি তা কিন্তু ঠিক না। আর বাকিটা আছে হচ্ছে যারা পালিয়েছেন, যাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, নিয়ে যাওয়া হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে, পরিবারের লোকজনকে মেরে ফেলেছে, তাদের যে স্মৃতি সেটা হচ্ছে দুঃসহ স্মৃতি। এই দুই ধরনের মিলে এই বইটি এটা তৈরি হয়ে গেছে, হয়তো আর কিছুদিন সময় লাগবে। জি, আমরা এই বইটির জন্য শুভকামনা জানাই। এবং এই বইটি আপনি বললেন যে অনেক যাচাই বাছাই করে আপনি করেছেন এবং অনেক সময় নিয়ে, এবং এটি একটি মুক্তিযুদ্ধের, বলবো যে ইতিহাস, একটি মুক্তিযুদ্ধের দলিল হিসেবেও হয়তো ভবিষ্যতে থাকবে আমাদের মাঝে। ঝর্ণা রহমান, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে পাঠকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আপনার। পাঠক তো এখন মানে একটা সময় ছিল বই নিয়ে পড়তো, এই যে বই মেলা হচ্ছে তো সবই হাতে নেওয়ার বই, বই কিনে পড়ার বিষয়। কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি এখন একটু উন্মুক্ত করতে হবে, কারণ এখন প্রযুক্তির যুগ। বই যে শুধু 2 মলাটে আবদ্ধ সেই বই না, বই কিন্তু অনলাইনে প্রচুর আছে। কাজে আমি পাঠকদের বলবো যে আপনারা বই পড়ুন, আপনার সন্তানদের বই পড়তে দিন, সেটা যেভাবেই হোক, এটা 2 মলাটে আবদ্ধ বই হোক কি অনলাইনে PDF বই হোক, যেভাবেই হোক বই পড়তে দিন, বইয়ের সাথে থাকুন। আপনার পরিবারে যখন একটা বাচ্চা শিশু জন্মগ্রহণ করে তখন তাকে খেলনার বদলে সুন্দর কাপড়ের বই পাওয়া যায়, যাতে শিশু আহত না হয়, ব্যথা না পায়, সেটি দিন। সে বুঝতে পারবে না, কিন্তু ওটা যে বই, উল্টালে সেখানে দেখা যায় কিছু ছবি আছে, কিছু কথা আছে, ওগুলো ধীরে ধীরে ও পড়তে শিখবে এবং বইয়ের প্রতি আগ্রহ জন্মাবে। বই মানুষের মনকে সমৃদ্ধ করে, মানুষকে সত্যিকারের মানুষ হিসাবে গড়ে তুলতে সাহায্য করে। কারণ বই তো জ্ঞানের ভাণ্ডার, মানুষের জ্ঞান, মেধা, এগুলোর একটা উৎস, এগুলোর একটা সঞ্চয় হচ্ছে বই। মৌচাকের মধ্যে যেমন মধু সঞ্চিত থাকে, বইয়ের মধ্যে সেরকম জ্ঞান আর মানে বড় হওয়ার, সমাজকে জানার, দেশকে জানার, মানুষকে জানার শিক্ষা সঞ্চিত থাকে। কাজে বইটা পড়ুন, বইকে ভালোবাসতে শেখান আপনার পরিবারের সবাইকে। জি, আমরাও আপনার কথার সাথে একমত হয়ে বলতে চাই যে আলোকিত মানুষ গড়তে বই পড়ার কোনো বিকল্প নেই। ঝর্ণা রহমান, কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তোমাকেও অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।